বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটছে সেটা অবশ্যই অনভিপ্রেত, আমরা কেউই এটা চাই না, এবং এটা রহস্যজনকভাবে এটা ঠিক ইলেকশনের পরবর্তীকালেই এটা ঘনীভূত হলো, এবং কোনো একটা বিশেষ মহল কিছু স্বল্প সংখ্যক কর্মকর্তাকে ব্যবহার করে একটা আমি মনে করি যে আমাদের যে আর্থিক খাতের যে শৃঙ্খলা, আমাদের যে অর্জন, সেটাকে পিছিয়ে দেওয়া পিছনে একটা ষড়যন্ত্র হিসেবে এটাকে কাজ করছে তারা। যেসব ইস্যু নিয়ে তারা প্রস্তুত করছে বা লিখছে সেগুলো তাদের আওতাভুক্ত ইস্যু নয়। 5 ব্যাংকের মার্জার এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারের পলিসিগত বিষয়, এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি ইস্যু। 76 লক্ষ ডিপোজিটরের স্বার্থ রক্ষা, তাদেরকে উদ্ধার করার জন্যই এই প্রক্রিয়া। গত 2 বছর ধরে তারা টাকা পাচ্ছিল না, তারা টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এখানে সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে, যেটাকে আমরা বলি ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, সেখান থেকে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 32,000 কোটি টাকা দিয়ে আমরা আস্তে আস্তে তাদেরকে টাকা শোধ করছি। একবারে সম্ভব নয় তাদের টাকা শোধ করার ব্যাপারে। এটাকে ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে যে কিছু ব্যাংক, যেমন এক্সিম ব্যাংক বা SIBL, এটা নাকি ভালো ছিল। এক্সিম ব্যাংকের কথাই যদি ধরি, 9,500 কোটি টাকা আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছিলাম, যেটা নতুন বোর্ড যেটা করা হয়েছিল, তারা এটাকে রক্ষা করতে পারে নাই, কিছুই করতে পারে না। 9,500 কোটি টাকা গায়েব হয়ে গেল। গায়েব মানে কি? এটাতে ডিপোজিটর কিছু দেওয়া হয়েছে, বড় বড় ডিপোজিটরকে তারা দিয়ে দিয়েছে, এবং এটার সৎ ব্যবহার কতখানি হয়েছে সেটা বলা মুশকিল। পরবর্তীতে এক্সপোর্টারদের জন্য আরও এক্সিম ব্যাংকের জন্য আমরা আরও প্রথমে 1,000 কোটি টাকা দিলাম গত বছর, তারপরে 876 কোটি টাকা মনে হয় দেওয়া হলো এক্সপোর্টারদের জন্য। এগেইন এটা এই টেক ওভারের ঠিক একটু আগে, আর টেক ওভার করার পরে গত 2 সপ্তাহ আগে আমরা আরও 1,000 কোটি টাকা দিলাম। তার মানে কত? 9.5 প্লাস আরও 3,000 কোটির মতো, 12,500 কোটি টাকার মতো। এই টাকাগুলো দিয়ে আমরা কি অর্জন করেছি? আমরা একটা স্থিতিশীলতা অর্জন করেছি। আমরা মানুষকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করছি। এই ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা না হতো, কি হতো তাহলে? এই প্রতিষ্ঠানগুলোর, এই ব্যক্তিগুলোর কি হতো? এটা কি আমরা ভেবে দেখেছি? এই 76 লক্ষ পরিবার, 4 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3.5 কোটি লোকের আমানত কে ফেরত দিবে? আমরা তো আস্তে আস্তে দিচ্ছি, চেষ্টা করছি। এইখানে আমি যেটা মনে করি যেটা গর্হিত কাজ হয়েছে, সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তারই কোনো অধিকার নাই এই সব বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশেই কোথাও হতে পারে না, এবং সেই কারণেই আমরা তাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। কাজে এটা কোনো হঠাৎ কিছু নয়, এটা কোনো ব্যক্তি স্বার্থের ইস্যু নয়। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের কিছু নিয়মতান্ত্রিক কার্যপ্রণালীকে মেনেই চলতে হবে। আমি যদি চাকরি করি, আমাকে চাকরির বিধিবিধান মেনে চাকরি করতে হবে, না হলে আমাকে চলে যেতে হবে। এটাই তো নিয়ম দুনিয়াতে। আমি চাকরি করব কিন্তু চাকরির বিধিবিধান মানব না, প্রতিষ্ঠানের মান মর্যাদা রাখবো না, প্রতিষ্ঠানকে ধুলায় ভাসিয়ে দিব, কিন্তু আমি চাকরি করব অন্য কোনো গোষ্ঠীর ইঙ্গিতে আমি পরিচালিত হব, সেটা গ্রহণযোগ্য নয়। সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন বলতে পারেন সাসপেনশনের পরে কেন ট্রান্সফার করা হলো? লেজিটিমেট কোয়েশ্চেন। না, সরি, সাসপেন্ড করা হয়নি, তাদেরকে শোকজ করা হয়েছে, এবং শোকজের পরবর্তীতে কিন্তু তারা যেটা করলো, তারা আরও বেশি করে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে অপপ্রচার বলবো আমি, শুরু করলো, এবং এটা একটু কমানোর জন্যই আমরা তাদেরকে ঢাকা থেকে বাইরে করে দেওয়ার ব্যবস্থা করছি, যে আপাতত বাইরে যাক, জিনিসটা একটু প্রশমিত হোক, এবং তারা তাদের শোকজের জবাবটা দিক, তার ভিত্তিতে পরবর্তী কার্যপ্রণালী ঠিক করা হবে তাদের ভবিষ্যৎ নিয়ে। তো এই জিনিসগুলো এই অবস্থাতেই আছে।
এর বাইরে আমার তেমন কিছু বলার নেই। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে যেই থাকুক না কেন, গভর্নর হিসাবে বা পরিচালক হিসাবেই, তাদেরকে সবসময় স্টাফ ডিসিপ্লিনের উপর নজর দিতেই হবে। স্টাফ ডিসিপ্লিন যদি না থাকে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা একটা নিয়ন্ত্রক ব্যবস্থা, আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি নিজেদের মধ্যে মানে এই ধরনের ইস্যু যেটা তাদের আওতাভুক্ত ইস্যু, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার থেকে টাকা দেওয়া হয়েছে, সেই ইস্যুকে তারা কেন কেন্দ্র করবে যে আমরা এককভাবে গভর্নর এটাকে ভেঙে দিয়েছেন, এককভাবে গভর্নর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। হোয়াট ডিড আই ডু? আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা, এটা জনগণকে উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে এবং জনগণকে উদ্ধার করার কাজেই এটাকে ব্যবহার করা হবে। এখানে অন্য কোনো আমি বলবো কোনো প্রকারের দুরভিসন্ধিমূলক কার্যক্রম যদি আমাদের স্টাফ থেকে করা হয় সেটাকে আমরা তো সহ্য করতে হবে, আমি গ্রহণ করতে পারি না। ধন্যবাদ স্যার। আমি মেহেদি হাসান স্যার, আমি ডেইলি স্টারে আছি স্যার। আমার একটা বিষয়, একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, এটা তো আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারনাল দ্বন্দ্ব, সেটা এরকম দ্বন্দ্বের আগে কখনো দেখি নাই, মানে হয়েছে কিনা আমার জানা নাই স্যার। এটাকে নেতৃত্বের দুর্বলতা বলবেন কিনা, অথবা স্যার আজকে আমরা যেটা দেখলাম অনেক কর্মকর্তা জয়েন করেছে আজকে, তারা যে প্রোটেস্ট করেছে, এটাকে আপনি কিভাবে দেখেন স্যার? আমি মনে করি যে এটা এক ধরনের অপপ্রচারের মাধ্যমে কিছু সাধারণ অফিসারদেরকেও হয়তো উদ্বুদ্ধ করার, মানে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে এটার মাধ্যমে। এটাকে একটা এক ধরনের অপপ্রচারের মাধ্যমে অনেকেই সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া। আমি আমাদের স্টাফদেরকে বলবো আপনারা সবাই ব্যাংকের স্বার্থের কথা চিন্তা করুন, আপনারা সবাই দেশের স্বার্থের কথা চিন্তা করুন এবং ভাবুন যে কেন আমি এই ধরনের উস্কানিমূলক কাজের পেছনে সমর্থন দেব বা দেওয়ার চিন্তাও করব। মাননীয় গভর্নর, ওনারা দুটো কর্মসূচি দিয়ে মানে দুটো দাবি উত্থাপন করেছেন এবং তারা যদি দাবি আজকের মধ্যে মানা না হয় আগামীকাল থেকে কলম বিরতির কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে আপনাদের পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। কাজে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে তাদের যে দাবির মানার ব্যাপারে, এটা আমরা আমাদের প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব, যেটা প্রশাসনিকভাবে যেটা করা উচিত হবে সেটাই আমরা করব। না, সেটা আমি তো আমরা প্রশাসনিকভাবে আমরা আগাবো, আমরা এর বাইরে কিছু বলার নাই এই মুহূর্তে। তাহলে যারা কর্মসূচি পালন করছে আন্দোলনের মতো কর্মসূচি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? আমি কিছুই বলবো না এখানে, কারণ আমরা আমাদেরকে আমাদের যে আইন আছে, আমাদের যে বিধিমালা আছে, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। আমরা এমন কিছু করব না যেটা আইন বা বিধিমালা বহির্ভূত। তাদের আরেকটা দাবি, সেটা হলো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য তারা আগে থেকে দাবি জানিয়ে আসছে, আজকে ওই দাবিটা উত্থাপন করছে। বাংলাদেশ ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ বাংলাদেশ ব্যাংকে সবসময় ছিল এবং অন্যান্য সব জায়গায় আছে সরকারে। এটা নতুন কোনো বিষয় নয়, এটা প্রেরোগেটিভ অফ দ্য সিনিয়র ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংক। এখানে অন্যদের কিছু বলার থাকে বলে আমি জানি না। কোন ডিপার্টমেন্টের নাই চুক্তিভিত্তিক? সব জায়গায় ছিল, আছে, থাকবে। এটা নতুন কিছু নয়। এটা বাংলাদেশ ব্যাংকেও আগে ছিল, এখনও আছে, আগামীতে। এখন তো মাত্র নাই, খুব কমই আছে বলবো আমি। এবং সব প্রতিষ্ঠানেই আছে চুক্তিভিত্তিক নিয়ম।
তো এটা নিয়ে কোনো ইস্যু করার কোনো মানে হয় না। ধন্যবাদ। পার্সোনালি স্যার অনেকগুলো বিষয়ে অভিযোগ তুলেছেন স্যার, যে আপনার গাড়ি এবং সিএসআর নিয়ে বা মেডিকেল অনেক সিএসআর নিয়ে আমি বলবো, আমাদের বাংলাদেশ ব্যাংকের সিএসআর এখন প্রায় 500 কোটি টাকার মতো আছে। আমরা সিএসআর ডিস্ট্রিবিউটই করতে পারতেছি না। আমি সেদিনকে বললাম যে আমরা কি সিএসআর টাকা ধরে রাখার জন্য আছি না ডিস্ট্রিবিউট করার জন্য আছি? আমরা ডিস্ট্রিবিউট করছি। আমরা স্কুল কলেজ, তারপরে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান তাদেরকে দিচ্ছি, আরও দেবো সামনে। এটা নিয়ে তো প্রশ্ন করার কিছু নেই। এখানে তো এই মিটিংয়ে তো আমি বসিও না। এই মিটিং তো চেয়ার করে অন্য কর্তৃপক্ষ। এখানে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। তো এখানে যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেশনটাকে বিবেচনা করে সিএসআর দেওয়া হয়। এবং আমি যেটা মনে করি, সিএসআরের কার্যক্রম আর একটু বাড়ানো দরকার, কারণ আমাদের হাতে অনেক টাকা আছে এবং সেগুলোকে আমাদেরকে দ্রুত বিতরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক একটা জিনিস মনে রাখবে, বাংলাদেশ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা গত বছর 24,000 কোটি টাকা লাভ করেছি। বাংলাদেশের সারা ব্যাংকিং খাত যোগ করলেও 24,000 কোটি টাকা হবে না। সেটা হয়েছে প্রথমবারের মতো। এটুকু কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা উচিত। তারপরেও এটার থেকে 1% আমরা সিএসআরে আসে, সেটা হচ্ছে 224 কোটি, মানে 240 কোটি টাকা। আমাদের ফান্ডে প্রায় 450-500 কোটি টাকার মতো আছে হয়তো। তো এই টাকাটা বিতরণ করতে হবে না, অসুবিধাটা কি? যাক, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি তো 3 জনের বিরুদ্ধে এর আগে ব্যবস্থা নিয়েছেন স্যার, ওদিকে আজকে স্যার আরো বেশ কয়েকজন যুক্ত হয়েছে স্যার, তাদের সহস্রাধিক কর্মকর্তা হবে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।